আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। সংবাদ শিরোনামগুলো। বিশ্বের সব শক্তিধর রাষ্ট্রই করোনার কাছে পরাজিত বললেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলার পাশাপাশি স্বাভাবিক জীবনেও ফিরতে হবে মন্তব্য। করোনা ভাইরাসে 1000 ছাড়ানো মৃত্যু সংখ্যা, পরীক্ষার তুলনায় আক্রান্ত কম হলেও একদিনে শনাক্ত রেকর্ড 3190 জন। করোনা রোগীদের চিকিৎসায় 64 জেলার সরকারি হাসপাতালে 14,000 শয্যা। হাসপাতালে মানুষের কেন এত ভোগান্তি, প্রশ্ন হাইকোর্টের। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে রেকর্ড সংখ্যক হারে। আগস্টে ভ্যাকসিন বাজারে আনার আশা অক্সফোর্ডের। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। তরুণ চিকিৎসক আহাদ হোসেনের করোনা রোগীদের সেবা দেওয়ার কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনার এ সময় বয়স্কদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে প্রাক বাজেট প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র কিংবা অর্থে শক্তিশালী সব রাষ্ট্রই করোনার কাছে পরাজিত। করোনায় মৃত্যুবরণকারীদের মরদেহের দাফনে আপনজনরা অংশ না নিলেও পুলিশ এবং দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত নীলাদ্রি শেখরের রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু কোরাম পূরণ করে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। প্রত্যেক সংসদ সদস্যের মাস্ক ও গ্লাভস পরা ছিল বাধ্যতামূলক। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে গত কয়েকদিনে যেসব সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণ করে স্মৃতিচারণ করেন। করোনাকালে সবাই কঠিন সময় পার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলার পাশাপাশি স্বাভাবিক জীবনেও ফিরতে হবে। একদিকে যেমন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী, এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মৃত্যু এসে হানা দিচ্ছে। যদিও এখানে সুস্থতার সংখ্যা অনেক অনেক বেশি, তারপরেও মানুষের ভিতরে একটা কেমন ধরনের একটা আতঙ্ক বিরাজমান, যার জন্য আজকে সমগ্র বিশ্বের জন্য যে যত শক্তিধর হোক, যত অর্থশালী হোক, যত অস্ত্রের শক্তি হোক, কোনো শক্তি কাজে লাগছে না। মনে হচ্ছে করোনা ভাইরাসটাই যেন সবথেকে শক্তিশালী, আর প্রকৃতি যেন আজকে এর প্রতিশোধ নিচ্ছে, এরকম আমার কাছে মনে হয়। করোনার সময় স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক যারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য হলো করোনায় কেউ মারা গেলে আত্মীয় স্বজন, আপনজন তারা লাশ ফেলে চলে যায়। সেই লাশ টানে পুলিশ বাহিনী, তারা নিয়ে কবর দিচ্ছে, জানাজা পড়ছে, সেখানে আপনজন কেউ থাকছে না। ভয় চাই না, মানুষ ভয় ভীত হয়ে এরকম অমানবিক আচরণ করবে, এটাও কিন্তু দুঃখজনক। তবে আমি আরেকটা বিষয় না বলে পারবো না, যেমন আমাদের ছাত্রলীগ এই লাশ নিয়ে এসে তাদের দাফনের ব্যবস্থা, আহত যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া, শেষ কাজগুলি কিন্তু ওরা করে যাচ্ছে। যেখানে নিজের আপনজন ফেলে রেখে যায়, সেখানে আমাদের দলের নেতাকর্মী বা ছাত্রলীগের নেতাকর্মীরা যে এই যে মানবিকতার তাদের ভিতরে, এটাই আমি খুব আশাবাদী। বৃহস্পতিবার বেলা 3টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে।
অর্থমন্ত্রী ওই দিনই 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করবেন। করোনা ভাইরাসে মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, বা অসুস্থ হয়ে মরি, বা যে কথা বলতে বলতে মরে যেতে পারি। কাজে এই মৃত্যু যখন অবধারিত, তো মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই। অন্তত আমি ভয় পাইনি, কখনো পাবো না। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের সময় স্বাস্থ্য খাত চরম হতাশার নাম হয়ে উঠেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতার বলয়ে থাকা প্রভাবশালীরাও হাসপাতালে চিকিৎসা পাওয়া নিয়ে আস্থা রাখতে পারছেন না। হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সাধারণ মানুষ এমন পরিণতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই অবস্থায় আগামী বাজেটে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলেছেন অর্থমন্ত্রী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিজভি নেওয়াজ। মহামারী করোনা গোটা বিশ্বকে হুমকিতে ফেলে দিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার হিসাবে গড়ে 20% মানুষ আক্রান্ত। ভাইরাসটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। পরিসংখ্যান বলছে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা 1,02,927 জন, নার্স 56,734 জন। গড়ে 6,500 মানুষের জন্য একজন চিকিৎসক আছেন। সরকারি বেসরকারি চিকিৎসক এক করলে এই অনুপাতটা দাঁড়ায় 2894 জনের জন্য একজন চিকিৎসক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই অনুপাতটা হওয়া উচিত প্রতি 1000 মানুষের জন্য একজন ডাক্তার। এই হিসেবে ডাক্তার থাকা উচিত ছিল কমপক্ষে 1,70,000। সব মিলে সারা দেশে হাসপাতালে বেডের সংখ্যা 1,37,000, অর্থাৎ প্রতি 1700 মানুষের জন্য একটি বেড। বেড থাকা উচিত ছিল কমপক্ষে 10 লাখ। 17 কোটি মানুষের দেশে আইসিইউ বেড আছে মাত্র 1285টি। প্রতিবেশী ছোট্ট অর্থনীতির দেশ নেপালের চেয়েও শোচনীয় এদেশের স্বাস্থ্য খাত। কিন্তু কেন? আমাদের জাতীয় বাজেটের যেখানে 8% স্বাস্থ্য খাতে যাচ্ছে, ভিয়েতনামে সেই বরাদ্দ হচ্ছে 17%। আমাদের স্বাস্থ্য খাতে যতখানি বরাদ্দ করা হয়, সামরিক খাতে তার বরাদ্দ 115% বেশি। অন্যদিকে ভিয়েতনামে স্বাস্থ্য খাতে যত বরাদ্দ করা হয় তার মাত্র 1/4 সামরিক খাতে বরাদ্দ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বরাদ্দই সবচেয়ে বড় কথা নয়, এই বরাদ্দ কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে দুর্নীতি কতখানি আছে, সেখানে সেই বরাদ্দের ফলে সাধারণ প্রান্তিক মানুষ কতখানি সুফল ভোগ করছে, সেগুলো বড় প্রশ্ন। জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, এটি মেনে নিলেও গত 10 বছরে স্বাস্থ্য খাতে সরকার যে পরিমাণ টাকা দিয়েছে, সেখানে যদি লুটপাট নিয়ন্ত্রণ করা যেত তাহলে অন্যরকম চিত্র দেখা যেত, স্বীকার করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবার আমি নিশ্চিত যে স্বাস্থ্য খাতে অর্থ বাড়বে, কিন্তু অর্থের যে অব্যবস্থাপনা, প্রথমত আমাদের যে কেনাকাটায় যে অব্যবস্থাপনা বহুদিনের পুরনো, চেষ্টা করেছিলাম এটির পরিবর্তন করতে, কিন্তু সেটি দুঃখের বিষয় করতে পারেনি। এই যে কন্ট্রাক্টররা একটা ফিলিপস কোম্পানির জিনিস কিনবো, কিন্তু রিজভি সাহেব এর কন্ট্রাক্ট দিচ্ছেন, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতেও বেসরকারি খাতের অবদান অনেক বেশি, কিন্তু সরকার কি উদ্যোক্তাদের আস্থায় নিচ্ছেন? আমরা কিন্তু বেসরকারি খাতকে আমরা আসলে এগিয়ে নিই নাই। এই বেসরকারি হেলথ কেয়ারের সঙ্গে কিন্তু আপনি অন্য কোনো এরিয়ার সঙ্গে কোনো ডিফারেন্স নাই। আমার এরকম কিছু নাই যে আমি ব্যাংক থেকে একটা লোন নিব, যে হেলথ কেয়ারের জন্য একটা ইন্টারেস্ট 1% কম আছে, অথবা ধরেন তাদেরকে কোলেটারাল একটু কম দিতে হবে। সরকার এবং বেসরকারি খাত দুই পক্ষই একযোগে একসঙ্গে সহযোগী হয়ে যদি আমরা যুদ্ধটা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে সেভ করতে পারবো না, আমাদের মানুষজনকে সেভ করতে পারবো না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন তাতে স্বাস্থ্য খাতের জন্য 10 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরবেন। উন্নয়ন অনুন্নয়ন মিলে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসে দেশে মৃত্যু সংখ্যা 1000 ছাড়ালো। মৃত্যু সংখ্যা 1000 পেরোনোর দিনে বেশি নমুনা পরীক্ষায় তুলনামূলক কম আক্রান্ত পাওয়া গেলেও শনাক্তের সংখ্যা 24 ঘন্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ 3190। স্বাস্থ্য বুলেটিন আবারও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। চকর মালিতার রিপোর্ট। করোনা শনাক্তের 95তম দিনে দেশে মোট মৃত্যু সংখ্যা 1012। কোভিড-19 প্রথম সংক্রমণের দেশ চীনে 42তম দিনে মৃত্যু সংখ্যা
1000 পার হয়েছিল। দিনের হিসেবে অন্যান্য দেশে 1000 মৃত্যু ঘটেছিল। যুক্তরাষ্ট্র 73, যুক্তরাজ্য 57, ইতালি 42, স্পেন 50, ফ্রান্স 61, রাশিয়া 91, ব্রাজিল 45, মেক্সিকো 57 এবং ভারতে 86 দিনে। দিনের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় 4টি হটলাইনে কলের সংখ্যা 1,66,028, নমুনা সংগ্রহ প্রায় 17,000, পরীক্ষা 16,000-এর কাছাকাছি, নতুন শনাক্ত 3,190, পরীক্ষার অনুপাতে শনাক্ত 19.98%। একদিনে মারা গেছেন 37 জন, সুস্থ 563। দেশে মোট আক্রান্তের সংখ্যা 74,865, চিকিৎসাধীন 57,954 জন, মোট সুস্থ 15,899, মোট মৃত্যু 1,012, কোয়ারেন্টাইনে 57,711 এবং আইসোলেশনে 8,243 জন। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1,012 জন। মৃত্যুর বিশ্লেষণ জানানো হয় বুলেটিনে। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন 25 জন এবং বাসায় মারা গেছেন 12 জন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে সবাইকে সুরক্ষিত রাখতে পারে সচেতনতা, সাবধানতা এবং সতর্কতা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী বলেছেন, রাজশাহীতেও প্রতিদিন করোনা রোগী বাড়ছে। এই স্বাস্থ্য ব্যবস্থায় করোনার মতো মহামারী মোকাবেলা করার সামর্থ্য কম, তাই প্রতিরোধী একমাত্র সমাধান বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই ধরনের একটা মহামারী মোকাবেলা করার জন্য আমাদের সেই প্রস্তুতি এবং সামর্থ্য আসলে নাই। আমরা শুরু থেকে বলে আসছি যে করোনা যাতে না ছড়ায়, প্রতিরোধী একমাত্র বেঁচে থাকার উপায়। সেই হিসাবে আমি বলবো যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটি আমরা যদি সঠিকভাবে মেনে চলি, জোন ওয়াইজ যে লকডাউন চলছে সেটা যদি সঠিকভাবে মেনে চলি, তাহলে এই সংক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারি। আমি বলবো সারা বাংলাদেশের মতো রাজশাহী জেলাতেও করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। আমাদের 2টি ল্যাবে পরীক্ষা হচ্ছে এবং আমরা দেখছি যে প্রতিদিন করোনা রোগী সংক্রমণের সংখ্যা বাড়ছে। সুতরাং আমরা যদি আমাদের জীবন চলাচলকে করোনার সাথে সামঞ্জস্য না রেখে, স্বাস্থ্যবিধি না মেনে জীবন চলাচল অ্যাডজাস্ট না করি, তাহলে সেই জায়গাটায় আমরা করোনা প্রতিরোধে ব্যর্থ হব এবং করোনা রোগীর সংখ্যা বাড়লে আমাদের মৃত্যুর হার বাড়বে এবং হাসপাতালগুলো শুধু করোনা রোগী দিয়ে ভর্তি হবে, অন্য রোগীর চিকিৎসা করার সুযোগ থেকে বঞ্চিত হব। 64 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট 14,000 শয্যা রয়েছে, আর আইসোলেশন বেডের সংখ্যা 1,000। তবে রাজধানীতে আছে মোট 7,250টি শয্যা। হাসপাতালে ভর্তির সুযোগ না পেলে করোনা রোগীদের টেলিমেডিসিনের ট্র্যাকে রেখে পর্যবেক্ষণ এবং চিকিৎসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। পরিসংখ্যান বলছে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র 15 থেকে 20% মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সেই হিসেবে বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা বিবেচনায় হাসপাতালে 15,000-এর বেশি শয্যার প্রয়োজন। সংক্রমণ হারটা কমানো, সেটার জন্য প্রতিরোধটা স্বাস্থ্যবিধি মেনে যদি মানুষ মাস্কটা পরে, গ্লাভসটা পরে, সামাজিক দূরত্ব মেনটেন করে হাতটা বা সাবান পানিতে ধুয়ে যদি রাখে, তাহলে অনেকটাই কিন্তু সংক্রমণ হারটা কমে যাবে। কিন্তু করোনা আক্রান্তের হার আরও বাড়লে হাসপাতালে ভর্তির সুযোগ সীমিত হয়ে পড়বে। এক্ষেত্রে রোগীকে বাড়িতে রেখে পরামর্শ দেয়া এবং প্রয়োজনের সময় জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। টেলিমেডিসিনে কোনো মেকানিজম করে তাদেরকে এই যে রেগুলার 1-2 দিন পরে তাদের একটু খোঁজখবর রাখা, যে তারা কি অবস্থায় আছে, তাদের অবস্থা কোন দিকে যাচ্ছে। হোম ম্যানেজমেন্টে যখন একজন রোগী থাকবে, তারও একটা দেখভাল করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে সেরকম সাইকোলজিক্যাল একটা সাপোর্ট পাবে এবং তার যদি কোনো অবস্থা খারাপের দিকে যায়, তাহলে সে কিন্তু কুইক সেই সিস্টেমে জানিয়ে হয়তো হসপিটালে ভর্তি বা সাপোর্ট পেতে পারে। করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যন্ত এলাকাসহ সারা দেশেই করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রথমে ফ্লু বা ফিভার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রয়োজনে আইসোলেশনে রাখা হচ্ছে তাদের। প্রথম শিবচরে আমাদের রোগী পাওয়া যায় মার্চ মাসের 14 তারিখ।
এবং 19 তারিখ আমাদের শিবচর উপজেলাকে লকডাউন করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে মুমূর্ষু রোগী ছাড়া করোনার মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে আসা রোগীদের হাসপাতালে ভর্তিতে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা মডারেট ডিজিজ অর্থাৎ যাদের রক্তে অক্সিজেনের মাত্রা 90% বেশি কিন্তু ফুসফুসে একটু সংক্রমণ দেখা গেছে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলি, আপনারা বারবার পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন। যদি দেখেন যে না এটা 90%-এর উপরে আছে, তাহলে কিন্তু আপনারা বাসায় অবস্থান করতে পারবেন, কিন্তু আপনারা হাসপাতালের সাথে যোগাযোগ রাখবেন। যদি কোনো প্রয়োজন হয় তাতে করে আপনারা হাসপাতালে আসতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা বাসায় থাকলে ফল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সহজেই বারবার গরম পানি খেতে পারেন। আর স্বজনেরা পাশে থাকায় মানসিকভাবে চাঙ্গাও থাকেন বেশি। তবে কেউ হাসপাতালে ভর্তি হতে চাইলে নিরুৎসাহিত না করে রোগীর মানসিক অবস্থা বিবেচনায় কাউন্সেলিং করাটা জরুরি। জান্নাতুল বাচ্চা, চ্যানেল আই, ঢাকা। করোনা আক্রান্তদের চিকিৎসায় 17টি সরকারি হাসপাতালে 235টি আইসিইউ স্থাপন করা হয়েছে। হাইকোর্টের স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। মনিটরিং ব্যবস্থা থাকার পরও হাসপাতালে মানুষকে কেন ঘুরতে হচ্ছে রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন রাখেন আদালত। করোনায় আক্রান্ত সব রোগীকে সরকারি ফি অনুযায়ী চিকিৎসা দিতে নির্দেশনা চেয়ে আরও 2টি রিট আবেদন করা হয়েছে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক পান্না। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারিভাবে অধিগ্রহণ এবং অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চেয়ে এক চিকিৎসকের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর সারা দেশে আইসিইউর সংখ্যা এবং সেগুলো কিভাবে বন্টন করা হয় সে সম্পর্কে জানতে চান আদালত। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 17টি সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসায় 235টি আইসিইউ স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আইসিইউ বেডের সংখ্যা 733টি। আইসিইউর সুবিধার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে রোগী ও হাসপাতালকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রাষ্ট্রপক্ষ একটি প্রতিবেদন দাখিল করেছে এবং মহামান্য আদালত বেড অব্যবস্থাপনা এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি ফি অনুযায়ী চিকিৎসা দেওয়ার নির্দেশনা নিয়ে করা রিট সম্পর্কে কথা বলেন আইনজীবী। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসার নামে তাদের কাছ থেকে বিভিন্ন খাতে এইভাবে টাকাগুলো নিয়ে যায়, সেটি কিন্তু খুব একটা সুখকর বিষয় হবে না, কারোর জন্যই হবে না। তো এই বিষয়টিকে আদালতের নজরে এনেছেন আমাদের সুপ্রিম কোর্টের 3জন আইনজীবী, অ্যাডভোকেট আইনুন নাহার লিপি এবং তার সাথে আরও 2জন আছেন। এবং আমরা গতকালকে রিটটা ফাইল করেছি যাতে প্রত্যেকটি সরকারি হাসপাতাল, প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে কোভিড টেস্ট বা কোভিডের যে ট্রিটমেন্ট দেওয়া পেশেন্টদেরকে সেটা সরকারের নির্ধারণ করে দেওয়া যে ফিজ রয়েছে সে অনুযায়ী সে মাপেই হয়, এর চাইতে বেশি যেন তারা কোনো টাকা নিতে না পারে। আরেকটি রিট আবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের আইন অনুযায়ী দেশের সব হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে। 3 রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হবে 14 জুন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজারে প্রথম দিনের মতো পরীক্ষামূলক লকডাউন চলছে। 2 সপ্তাহের এই লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বিশেষজ্ঞরা বলছেন, এলাকা ভিত্তিক লকডাউন করে করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে উদ্যোগ ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরোজা হাসি রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে 14 দিনের লকডাউনের প্রথম দিনে ওষুধের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট। সব ধরনের যানবাহন বন্ধের পাশাপাশি জনগণের চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউন দিয়েছে, এটা ভালো, এলাকার জন্য ভালো, জনগণের জন্য ভালো। অফিসে বলেছি তো বলছে তারা 2 দিন আমাকে অফিসে যেতেই হবে। ভিতরে কোনো দোকানপাট খোলা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। প্রথম দিন হিসাবে অনেকের সচেতনতার কিছু আছে, ঘাটতি আছে, অনেক হয়তো জানেন না। আমরা অনেক মাইকিং করছি এলাকাতে। হসপিটাল কর্মী, হসপিটাল প্রফেশনের সাথে যারা যুক্ত
সে ধরনের কিছু কর্মীরা এখানে যাতায়াত করতে পারছেন। এদিকে এলাকাবাসীর জন্য নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সামর্থ্যহীনদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হবে, বাকিরা নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী ক্রয় করতে পারবেন। এসব পণ্য বাসায় পৌঁছে দেওয়ার কাজ করছে A2I ও ই-ক্যাব। বাসার নিচে নিচে এই ভ্যানগুলো যাবে, যারা যেগুলো কিনতে চান তারা বাসার নিচে নেমে বাইরে বের না হয়ে তারা কিনে নিতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায় কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। শুধু লকডাউন আরোপণ করে অথবা জোনে ভাগ করলেই কিন্তু রোগের সংক্রমণকে সীমাবদ্ধ করা যায় না। যারা অসুস্থ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব, যারা ভাইরাসবাহী তাদেরকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখবো, এবং যারা সুস্থ তাদের আলাদা করব। এবং এভাবেই কিন্তু এক একটা জোনকে রেড থেকে ইয়েলো এবং ইয়েলো থেকে গ্রিনে রূপান্তরিত করার কার্যক্রম চালু রাখতে হবে। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আবার দেখব জোন আরোপণ করে আমরা সংক্রমণের ধারাবাহিকতাকে যেভাবে কমাতে চাচ্ছিলাম সেটিও কিন্তু ব্যর্থ হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। সচেতনতার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে ভাইরাস প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বাড়ছে। ভারতে কমলেও রাশিয়া আর পাকিস্তানে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। এবছরের আগস্ট নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার প্রভাবে শতাব্দীর সবচেয়ে বড় মন্দা দেখা দিতে যাচ্ছে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। বিশ্বে করোনার প্রকোপ কমেনি, বরং এক দেশে কমলে অন্য দেশে বাড়ছে। ইউরোপে আক্রান্তের হার কিছুটা কমলেও দক্ষিণ এশিয়ায় করোনা এখন অনিয়ন্ত্রিত। আক্রান্তের সংখ্যা একদিনের ব্যবধানে বেড়ে গেছে প্রায় 1.5 লাখ। পাকিস্তানে গত কয়েক ঘন্টায় 5,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মেক্সিকোতে একদিনে প্রায় 600 মানুষ মারা গেছেন। রাশিয়ায় 24 ঘন্টায় 8,000-এর বেশি মানুষ কোভিড-19 পজিটিভ। আক্রান্তের দিক দিয়ে করোনার উৎপত্তি স্থল চীনের উহানকে ছাড়িয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ ভারতের অন্যতম প্রধান শহর মুম্বাই। সেখানে আক্রান্তের সংখ্যা 51,000-এর বেশি। ভারতে সব মিলিয়ে 2,80,000-এর কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 7,700-র বেশি। এর মধ্যে আসার কথা হচ্ছে ভারতে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ইংল্যান্ডে এবছরের শেষ নাগাদ অসুস্থ রোগীদের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা। ফ্রান্সের অর্থনৈতিক প্রতিষ্ঠান OECD বলছে করোনার অচলাবস্থার কারণে শতাব্দীর সবচেয়ে বড় মন্দা দেখা দিতে পারে বিশ্বে। এবছরই অর্থনীতি 6% কমতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে তারা। আগামী বছর করোনা যদি আর ফিরে না আসে তবে দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা করছে উন্নত দেশগুলো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন শেষে সৌদি আরবে সীমিত আকারে মসজিদ খুলে দেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি না মানায় 70টির বেশি মসজিদ আবারও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO মহাপরিচালক জানিয়েছেন বিশ্বজুড়ে মহামারীর 6 মাস পেরোলেও এখনই বিধিনিষেধ শিথিল করার সময় আসেনি। তামান্না তানজিনা, চ্যানেল আই। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার সময় ছুটিতে ছিলেন তরুণ চিকিৎসক মোহাম্মদ আহাদ হোসেন। পরিস্থিতি ভয়াবহ হতে থাকলে তিনি নিজেই বদলি হয়ে কোভিড-19-এর বিশেষায়িত হাসপাতাল কুমিটোলা জেনারেল হাসপাতালে যোগ দেন। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা সংগ্রামী চিকিৎসকের কথা জানাচ্ছেন মুরসালিন বাবলা। ফরিদপুরের পূর্ব খাবাসপুর গ্রামের সাধারণ পরিবারের সন্তান মোহাম্মদ আহাদ হোসেন লেখাপড়া খরচ চালিয়েছেন 5ম শ্রেণী 8ম শ্রেণীর বৃত্তির টাকায়। এসএসসিতে ফরিদপুর জেলায় মেধা তালিকায় 3য় হন তিনি। 2005-এ শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন আহাদ। 2008-এ যোগ দেন ফরিদপুর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
করোনার ভয়াবহতা শুরু হলে যোগ দেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। যে এই যে সবাই সার্ভিস দিচ্ছে, আমি দিতে পারছি না, এটা একটা হাহাকার তৈরি হয়েছিল, কিন্তু সেইটা আমি পোস্টিং পাওয়ার পরে আমি খুব শান্তি পেয়েছি। এটা মনে হয় নাই যে আমি কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাচ্ছি, আমার কি হবে কি না হবে, এটা আমার কাছে মনে হয় নাই। শুধু এইটুকুই আমি বললাম যে আমার পোস্টিং হচ্ছিল না বা হয়ে গেছে দূরে, আমি যেতে পারছি না, এইটাও একটা কষ্ট ছিল যে আমি যেতে পারছি না। ঢাকায় কত মানুষ কাজ করতেছে, আমার কাজ এখনো শুরু হচ্ছে না। ডাক্তার আহাদ হোসেন কাজ করছেন হাসপাতালের আইসিইউ ইউনিটে। কোভিড আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীদের সেবা দিতে হচ্ছে তাকে। সবসময় রোগী আসতেছে, আমার আইসিইউ আমাদের কন্টিনিউ পেশেন্ট আসতেছে, একটা পেশেন্ট মারা গেলে আরেকটা পেশেন্ট চলে আসতেছে। তো এখন এই পেশেন্টগুলো সাধারণত যারা আসে তারা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল থাকে। মনে করেন আমরা এই এখনই স্যাচুরেশন আছে 90, সেটা কিন্তু সাডেনলি ফল করে 70-তে চলে আসতেছে। তখনই আমার চিন্তা ভাবনা আসতেছে যে তখন আমি এটাকে কী করব, আমি কি তাকে ভেন্টিলেশনে দিব কি দিব না। এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদেরকে একটা প্রেশার থাকতে হয় সবসময়। ডাক্তার আহাদ হোসেনের স্ত্রীও একজন গাইনি চিকিৎসক। বৃদ্ধা মা, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে তাদের সংসার। ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন ডাক্তার আহাদ। যে যখন একটা রোগী দেখতেছি স্যাচুরেশনে কষ্ট পাচ্ছে, তখন আর আমার এটা মনে হয় না যে আমি কাছে গেলে আমি ইনফেক্টেড হব, তখন ইন্টিউবেশন আমি করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমার মূল টার্গেট, যে আমার ইন্টিউবেশন করে ফেলতে হবে। তখন আর ওই পরিবারের চিন্তাটা আসে না, তখন আমাকে দিতেই হবে সার্ভিস। ওইটাই মানে এই মুমূর্ষ রোগীর ক্ষেত্রে আমি মনে করি সুযোগ নাই, কোনো চিকিৎসক এটা পারবে না, ওই রোগীর সামনে থেকে ফিরে আসতে পারবে না। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি তার কাছে যাচ্ছে। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান। হাসিব, ধন্যবাদ আপনাকে। করোনা নিয়ে যেসব আপডেট আছে আমি জানিয়ে দিচ্ছি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি করোনা আক্রান্ত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি 4 দিন যাবত স্থিতিশীল আছেন। গণস্বাস্থ্য নগর হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মামুন মুস্তাফি জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী কিছুটা ভালো বোধ করছেন, তবে তার শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে, কিন্তু অক্সিজেন দেওয়ার মাত্রা আগের চেয়ে কমেছে এবং নিজে নিজে তিনি খেতে পারছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনামুক্ত মঙ্গলবারই জানানো হয়েছে। তিনি বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থার তেমন পরিবর্তন না থাকায় নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা আক্রান্ত যশোর 4-এর সংসদ সদস্য রঞ্জিত রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি যশোর সিএমএইচে চিকিৎসাধীন আছেন। জেলার সিভিল সার্জন আবু শাহিন বলেছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত। নওগাঁয় ইসলামী ব্যাংকের শাখার 3 জন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ব্যাংকের শাখাটি এবং আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরে নতুন 17 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 322 জন। লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে গত রাতে যে শিক্ষকের মৃত্যু হয়েছে তার বাড়িটি লকডাউন করে তার বাড়ির 6 জন সদস্যকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। পাবনায় নতুন করে 30 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 161 জন। পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ কার্যালয়ের 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা হোম কোয়ারেন্টিনে থাকায় 3 দিন ধরে কার্যালয়টি বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা করা হলেও নমুনা সংগ্রহ ও পরীক্ষার ক্ষেত্রে রোগীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরের পাঠককান্দি এলাকার রঞ্জন কুমার শীল নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মারা গেছেন। গোপালগঞ্জে করোনায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মী সহ 15 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত শনাক্ত 324 জন। গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আকরাম শরীফ নামে একজন মারা গেছেন। জেলায় করোনায় মারা গেলেন এ পর্যন্ত 8 জন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের নমুনা পরীক্ষার মধ্যে 23 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রংপুরের 2 পুলিশ সহ 15 জন। রংপুর সিভিল সার্জনের তথ্য অনুযায়ী রংপুরে করোনা আক্রান্ত শনাক্ত 530 জন। কুড়িগ্রামেও
2 জন এবং লালমনিরহাটে 1 জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গাইবান্ধায় চিকিৎসক পুলিশ সহ নতুন 48 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে গোবিন্দগঞ্জে 21 জন, সাঘাটায় 7 জন, পলাশবাড়িতে 4 জন, ফুলছড়িতে 5 জন, সুন্দরগঞ্জে 5 জন, সদরে 2 জন এবং সাদুল্লাপুরে 2 জন। জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত 135 জন। দিনাজপুরে আজ করোনায় 1 পুলিশ সহ 2 জনের মৃত্যু হয়েছে। 1 চিকিৎসক সহ নতুন আক্রান্ত শনাক্ত 23 জন। জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত 361 জন। সিরাজগঞ্জে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরে 3 জন, শাহজাদপুরে 2 জন, চৌখালীতে 1 জন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 163 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15 জন। শরীয়তপুরে নতুন 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 198। বরিশাল জেলায় নতুন করে 27 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, মারা গেছেন 1 জন। জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত 701 জন, মৃত্যুর সংখ্যা 8 জন। দিনে জেলায় 15 জন সুস্থ হয়েছেন এবং সব মিলিয়ে 117 জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পটুয়াখালীতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ 26 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, র্যাব 8-এর পটুয়াখালী ক্যাম্পের সদস্য, শিক্ষক, ছাত্র, নারী, শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আক্রান্তরা অধিকাংশই জেলা সদরের বাসিন্দা। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 109 জন। বরগুনায় নতুন 4 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বরগুনা পৌরসভা এলাকার 1 জন, বেতাগির 1 জন, পাথরঘাটার 1 জন, আমতলীতে 1 জন। বরগুনায় মোট আক্রান্ত শনাক্ত 98 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাবরেটরিতে আজকে 381 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এদের মধ্যে 48 জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় নতুন করোনা আক্রান্ত শনাক্ত 31 জন, ভালুকার 18 জন, সদরের 4 জন, ফুলবাড়িয়ার 4 জন, মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন, তারাকান্দার 2 জন এবং ধোবাউড়ার 1 জন। নেত্রকোনায় 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং জামালপুরে 2 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মশিউর আলম। ঝিনাইদহে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা করোনা প্রতিরোধ কমিটি দুপুর 2টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক পরে বাইরে যাওয়া বাধ্যতামূলক করা সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 73,79,834 জন। মোট সুস্থ হয়েছেন 36,39,361 জন আর মারা গেছেন 4,15,483 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় প্রথম এখনও আছে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে ব্রাজিল, 3 রাশিয়া, 4 যুক্তরাজ্য, 5 স্পেন, 6 ভারত, 7 ইটালি, 8 পেরু, 9 জার্মানি এবং 10 নম্বরে আছে ইরান। ওয়ার্ল্ডোমিটারের আক্রান্ত তালিকায় কাতারকে পেছনে ফেলে 20 নম্বর থেকে 19 নম্বরে উঠেছে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা 74,865 জন আর 83,046 জন আক্রান্ত নিয়ে 18তম স্থানে অবস্থান করছে চীন, যেখানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। হাসিব, এই ছিল করোনা বিষয়ে আমার কাছে সর্বশেষ আপডেট। নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। মাসুম, আপনাকে ধন্যবাদ। বার্তাকক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাচ্ছিলেন তারিকুল ইসলাম মাসুম। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাতটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রের টেকলাই সংবাদ। করোনা ভাইরাসের কারণে খুলনার রূপসার কলকারখানার বেকার হয়ে যাওয়া শ্রমিকদের ত্রাণ সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় এসব মানুষ। জেলা পরিষদের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে আসার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত খুলনা থেকে দানিয়েল সতীত বসের রিপোর্টে। খুলনার শিল্প কলকারখানার বেশিরভাগ শ্রমিক পরিবারের বসবাস রূপসা উপজেলায়। করোনা ভাইরাস বিস্তারের পর কলকারখানা বন্ধ থাকায় গত কয়েক মাস কর্মহীন তারা। মানবেতর দিন পার করা শ্রমিক পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে খুলনা জেলা পরিষদ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করায় আমরা খুবই খুশি। এই পর্যন্ত ত্রাণ পাইনি, আজকে পায়ে যে দিতে আমি তারে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে অবস্থা আছে তার থেকে আমাদের এই ত্রাণটা আমাদের অনেক উপকারিতা আসবে। খুলনার সব উপজেলাতেই নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী সহায়তার উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন কলকারখানার শ্রমিকগণ অধিকাংশ এই এলাকায় বসবাস করে। লকডাউনের কারণে তারা ঘরে থেকে তারা কাজ করতে না পারায় তারা অনাহারে দিনাতিপাত করছে। এজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা পরিষদের সাথে মিলে এই ত্রাণ বিতরণ করছেন। এজন্য প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত হওয়া
মানুষের মাঝে আমরা 9টি উপজেলায় আমরা গরিব ক্ষতিগ্রস্ত মানুষ দেখে খাদ্য সামগ্রী আমরা বন্টন করেছি। প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন যদি আরও বেশি শক্তিশালী হয় তাহলে এই দেশের ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে অনেক কিছু গ্লোবাল এনভায়রনমেন্ট পরিবর্তন হতে পারবে। সুন্দরবন বা প্রকৃতি রক্ষার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এই এলাকার অসহায় মানুষদের সহায়তা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। টেক্সাসের হিউস্টনে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। পুলিশের নিপীড়ন বন্ধের আইন সংসদে পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আই এর ধারাবাহিক পরামর্শে আজ থাকছে বয়স্কদের কথা। এ সময় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মেহজাবিন হক। আমরা যে সমস্ত খবরগুলো দেখছি সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে বয়স্ক ব্যক্তি যেহেতু তাদের নানা রকম অসুস্থতা আগে থেকেই থাকে, তাই তারা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের মৃত্যুর হারও বেশি। অনুমান করেন এই তথ্যটা পাওয়ার পর একজন বয়স্ক মানুষের অ্যাংজাইটি কি পরিমাণ বেড়ে যেতে পারে। তাই সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের সংবাদ থেকে তাদেরকে দূরে রাখা। এরপরে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তারা দীর্ঘদিন একটা অভ্যাসের সাথে তারা রয়েছেন, তাদের পক্ষে চট করে কিন্তু একটা অভ্যাস পরিবর্তন আনাটা অনেক বেশি কঠিন। আপনি যতটা সহজে একটা এই পরিস্থিতিটার পরিবর্তিত যা কিছু ডিমান্ড করছে সেটার সঙ্গে আপনি যতটা সহজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন, ওনাদের জন্য এটা সমস্যার। তাই তাদের উপর রাগ না করে বা তাদেরকে বারবার বলে নিজে বিরক্ত না হয়ে তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সইএক্স সূচক 4 পয়েন্ট বেড়ে ৩,৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে ২৭৪টি কোম্পানির ৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে 15টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ারের দাম। এবারে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় বাড়ছে ঔষধি উদ্ভিদের চাষ। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এই চাষ স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণ পরিস্থিতিতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার কৃষক সবজি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি ঔষধি উদ্ভিদও বাণিজ্যিক ভিত্তিতে আবাদ করছেন। এই সময়ে অশ্বগন্ধা ও তুলসীর আবাদ হয়েছে বেশি। জৈব পদ্ধতিতে এই উদ্ভিদের আবাদে খরচ অনেক কম। এ কারণে কৃষক প্রতি বছর নতুন নতুন এলাকায় ছড়িয়ে দিচ্ছেন এসব ঔষধি উদ্ভিদের আবাদ। লাভজনক ব্যবসা, এই এতে মনে করেন আমাদের স্বাস্থ্য সুরক্ষায় অনেক লাভবান। এই জন্য আমরা এই অশ্বগন্ধা চাষ করতেছি। তারপর সারটা ওষুধপাতি এগুলো কিছু লাগে না, সাধারণভাবে যা খালি জৈব সার দিয়ে এটা আবাদ হয়। অন্য আবাদের থেকে অনেক ভালো। আর পরিবেশটা এত সুন্দর, ওর মধ্যে যারা কাজকর্ম করে তারও কোনো অসুখ বিসুখ হয় না।
অন্যান্য ফসলের চেয়ে ঔষধি উদ্ভিদ চাষ লাভজনক। করোনা সংক্রমণে এর চাহিদাও বেড়েছে। 1000-1200 টাকার মতো এখন বর্তমানে আবার যে বিসিটা পাচ্ছি, বিসিটা তো 4-5 টাকা 5-6 টাকা হয়। এটা অশ্বগন্ধাটা মূলটা আমরা বিক্রি করি, শুকিয়ে বিক্রি করি, আর কাণ্ডটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। সময় ও অর্থ কম ব্যয় হওয়ায় ঔষধি ফসল আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। ঔষধি যে গাছগুলো আমদানি করা হয়, সেক্ষেত্রে যদি আমাদের দেশীয় এই ওষুধগুলো ব্যবহার করে আমাদের কোম্পানিগুলো, তাহলে চাষিরা উপকৃত হবে, পাশাপাশি তাদের বাজার মূল্যটাও ভালো পাবে। যে কোনো ঔষধি উদ্ভিদ এখন কেজি প্রতি 10 টাকা বেশি দামে বিক্রি করতে পারছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে। শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ না নেওয়ায় ঝোপঝাড় ও ড্রেনে বেড়েছে মশার উপদ্রব। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিওতে শৌমিক আহমেদের রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই মেহেরপুর পৌর এলাকার পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। কয়েক দফা ঝড় বৃষ্টিতে ঠান্ডা গরম পরিবেশ। বাড়ির পাশে ঝোপ জঙ্গল বেড়েছে এবং ড্রেনে নোংরা আবর্জনা ও পানিতে এডিস মশা বংশ বিস্তার করছে। শহরের সাথে সাথে গ্রামেও এর প্রকোপটা অনেক বেশি হচ্ছে। মাগরিবের আজানের আগে থেকেই এত ভাবে বিড়ম্বনা শুরু হয় যে মানুষ বাইরে বসতে পারে না। 2 মাসেও ড্রেন সাফ হয় না, নিজেকে ড্রেন সাফ করতে হয়, বললে তারা কোনো কাহিনী মানে না, কোনো গুরুত্ব দেয় না। বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা মেহেরপুরে অধিকভাবে বিরাজ করছে। আমরা এই নিয়ে খুবই আতঙ্কে আছি। একদিকে করোনা আর একদিকে এডিস মশার উৎপাত, যেন ঘরে থাকাই আমাদের দায়। মশা নিধনে কার্যক্রম থাকলেও পরিবেশ পরিচ্ছন্ন করার তেমন উদ্যোগ নেই। এ কারণে মেহেরপুরে করোনার পাশাপাশি ডেঙ্গুর আতঙ্ক প্রকট হয়ে উঠেছে। জঙ্গল হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এ মশার বৃদ্ধি ঘটবে। সেই সাথে যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে যে মশাবাহিত জীবাণু স্প্রে করা। স্বাস্থ্য বিভাগ জানায় ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্টাফদের অলরেডি বলেছি যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য যার যে কর্মস্থল সেখানে তার কর্মের পাশাপাশি ডেঙ্গু বিষয়ে যেন মানুষজনের সাথে প্রচারণা চালায়। পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ফুলের টব এগুলো যেন পানি জমে না থাকে, ভাঙা কোনো পাত্রে পানি জমে না থাকে, এগুলো আমরা মাইকিং মাধ্যমে চেষ্টা করেছি বলার জন্য। আর আমাদের প্রতিনিয়ত ড্রেন রাস্তা যেগুলো আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী বাড়ি দিয়েছি, ব্যাপক আকারে কাজ চলছে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সচেতন হওয়ার পরামর্শ পৌর কর্তৃপক্ষের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টেকসই এবং গ্রিন ব্যাংকিং কার্যক্রমের সর্বোত্তম অনুশীলনের জন্য গ্লোবাল গুড গভর্নেন্স 3G পুরস্কার অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। যুক্তরাজ্যের স্বনামধন্য ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান ক্যামব্রিজ IFA এ পুরস্কার প্রদান করে। 2020 এপ্রিলে ইন্দোনেশিয়ায় পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় নির্ধারণ করা থাকলেও নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 8 জুন অনলাইন পুরস্কার প্রদান অনুষ্ঠান করা হয়। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে সময় হয়ে গেল আবারও অশোক, লিল্যান্ড, ইফাত অটোস বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে আরো জানিয়ে ফিরবো।